সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাই আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফিনান্স অনুষ্ঠানে। সাথে আছি আমি শারমিন মিশু। প্রিয় দর্শক, লাল সবুজের এই সোনার বাংলাদেশ কত না স্বপ্ন আমাদের সকলের। ডিজিটাল বাংলাদেশ, ডেল্টা প্ল্যানিং, স্ট্র্যাটেজিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, কত দিক থেকে আমাদের এই দেশ থেকে সামনে এগিয়ে যাওয়া যায় সেই স্বপ্নগুলো নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। পৃথিবীর বুকে যেন বাংলাদেশকে একটু ভিন্ন আঙ্গিকে সবাই দেখে, সেই স্বপ্নটাই কিন্তু আমাদের সবার মনে। প্রিয় দর্শক, আমরা যদি এগোতে চাই, এগিয়ে যেতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বর্তমান পরিস্থিতি। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন অতিথি আছেন, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন, এবং তিনি সরকারের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। আমাদের সাথে আরও রয়েছেন রেহানা রহমান, পরিচালক, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এবং সাবেক সভাপতি, ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ওয়েব। দুজনকেই শুভেচ্ছা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের যে কথাটি বলছিলাম যে আমাদের যে কোনো দেশই যদি এগিয়ে যেতে হয় তখন কিন্তু লার্জ স্কেলের বিজনেসের সাথে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে তাদেরকে নিয়ে এগোতে হয়। এবং কোভিডকালীন সময় আমরা দেখেছি বাংলাদেশ সরকার বিভিন্নভাবে প্রণোদনা প্যাকেজ কিংবা বিভিন্ন ইস্যু নিয়ে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছিল। কিন্তু এখন যদি আমরা এই 2021-এ অলরেডি 50 ইয়ার্স আমরা পার করে ফেলেছি ৭১-এর যুদ্ধের পর থেকে, আমরা আসলে কোথায় আছি, কোথায় থাকার কথা ছিল, কোথায় যেতে হবে, এই প্রশ্নগুলো আমাদের সকলের মনে রয়েছে। আমি আপনার কাছে আগে আসতে চাই, বিকজ নারী উদ্যোক্তা যত বেশি সংখ্যায় বাড়বে, যত শক্তিশালী হবে, ততই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের দেশ এখন আরো এগিয়ে যাওয়ার পথেই রয়েছে। আপনার কাছে আসবো যে আপনার এই পথযাত্রা, আপনি তো ওমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সাথে ছিলেন এবং নারীদেরকে সাথে থেকে অনেক কাজ করেছেন। আপনার পথযাত্রা কিরকম ছিল, নারীদের জন্য আপনারা কিভাবে কাজ করেছিলেন, এবং সেই সাথে বর্তমানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ তাদের বর্তমান অ্যাক্টিভিটিসগুলো সম্পর্কে জানবো। আমি যখন নারী উদ্যোক্তা হিসাবে বেরিয়ে এসেছি তখন আমি একটা ইয়েতে জয়েন করার পরে আমি ওখানে সভাপতিত্ব করতে প্রেসিডেন্ট হলাম। জি। তো তখন আমার কাছে ওই ক্ষুদ্র মাঝারি এরা আসতো যে তাদের এসএমইতে লোন কিংবা ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়া, যেটা বেশ কঠিন ছিল, কারণ সাধারণত ওই ব্যাংকের লোনের জন্য অনেক কিছু লাগে। এক্স্যাক্টলি। কোলেটারাল লাগে, কোলেটারাল ছাড়া কোনো ব্যাংকই লোন দিতে চায় না। তো এইগুলার জন্য আমরা আবার করতাম এসএমই ফাউন্ডেশনের দিকে। তো এসএমই ফাউন্ডেশনে আমাদের এখন বর্তমান যে ম্যানেজিং ডিরেক্টর আছেন, উনি কিছু বলবেন নাকি আমার আগে? না, আমি অবশ্যই তার কাছে যাব। আমি আপনার কথা শেষ। তো আমি যখন আমি শুরু করেছি তখন যিনি ছিলেন উনি আমাকে অনেক হেল্প করার চেষ্টা করেছেন, এবং আমাদের নারী উদ্যোক্তাদের ব্যাংক লোন পাওয়াটা বেশ কঠিনই ছিল। আচ্ছা। কিন্তু এসএমই থেকে কিছু লোন আমরা পাওয়ার পেতাম আর কি, যে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদের জন্য কিছু লোন আমরা এসএমই ফাউন্ডেশন থেকে। আপনি যখন এই উদ্যোক্তা হিসেবে আপনার পথযাত্রা শুরু করলেন, সেটা কোন বছরের দিকে ছিল? 2002-তে। আচ্ছা। 2002-তে আমার হাজবেন্ড মারা যায়, তারপরে আমি আর কি উদ্যোক্তা হিসেবে। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই যে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ তারা কি কাজ করছে ওনাদের এই কোভিড সময়ে? এটা আমি বলবো যে এফবিসিসিআই যেটা একটা আমাদের আছে, তারপরে যদি বলি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, আমরা ওই ইন্ডাস্ট্রিজের আন্ডারে কি করা যায়, কিভাবে আমাদের ব্যবসা বাড়ানো যায়, এই সরকারের কাছে যেমন ধরেন ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন শুরু হয় তখন যাদের ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রি আছে, আমরা সরকারের কাছে একটা আবেদন করি যে ট্যাক্স কিংবা ব্যাপারে কিংবা গ্যাসের ব্যাপারে কিভাবে আমাদের সরকার হেল্প করতে পারবে, এসব চেষ্টা করে আর কি বিসিআই, মোরালেস এটাই। আচ্ছা,
আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। আপনি যেহেতু এসএমই ফাউন্ডেশনের অনেক ইম্পর্ট্যান্ট একজন পার্সন এবং অনেক কিছুই কিন্তু এসএমই ফাউন্ডেশনের সাথে তাদেরকে ফেস করতে হয়, কারণ কোনো কিছু হাত বাড়াতে হলে হাতটা আসে আপনাদের কাছে। আপনাদের সাপোর্ট নিয়েই কিন্তু অনেকে সামনে এগোতে পারে। কিন্তু যে সমস্যার কথা আমরা প্রণোদনা প্যাকেজের সময় দেখেছি যে একটা টোটাল আমব্রেলা কিন্তু নাই, একটা টোটাল লিস্টিং নাই যে কারা আসলে স্মল, কারা মিডিয়াম, কিংবা কারা অনেকেই আছে যে তাদের নিজেদের মতো করে কাজ করছে উইদাউট এনি ডকুমেন্টেশন, প্রপার লাইসেন্স নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু তারা কাজ করে যাচ্ছে। ইভেন ই কমার্সের কথাও যদি বলি যে অনেক সময় আমরা জানি যে ই কমার্সের জন্য আলাদা একটা লাইসেন্স লাগে, উইদাউট দ্যাট সে তো এখানে প্রবেশই করতে পারে না, কিন্তু তারপর কন্টিনিউয়াস প্রসেসে যাচ্ছে, ভালো করছে, ই কমার্সে একটা দোকান নিয়ে নিচ্ছে। কিন্তু সবকিছুর জন্য আমরা সেন্ট্রালি এখন পর্যন্ত ডকুমেন্টেশনে আগাতে পারিনি। এই জায়গাটা আপনারা কিভাবে সলভ করছেন এই ডকুমেন্টেশন, কিংবা আপনাদের লিস্টিংটা কিভাবে হয় যে কারা উদ্যোক্তা, কারা স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে আছেন, এবং আপনাদের কার্যক্রমটা কি? আপনাকে অনেক ধন্যবাদ মিশু। ইনফ্যাক্ট এসএমই ফাউন্ডেশন আপনারা জানেন 2007 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয় এবং লক্ষ্যমাত্রা ছিল যে আমাদের দেশে বেশি বেশি করে এসএমই উদ্যোক্তা তৈরি করা, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে যে বিদ্যমান উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এবং একই সঙ্গে তাদেরকে দক্ষতা হস্তান্তর করে তাদেরকে প্রতিষ্ঠিত করা। এবং আপনি শুরুতে যে প্রশ্ন করলেন সেটা হচ্ছে সবার আগে চলে আসে যে অর্থ বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ব্যবস্থা যদি আমরা উদ্যোক্তার জন্য না করতে পারি তাহলে তিনি আসলে ব্যবসাটা করবেন কি দিয়ে। তো সেই পুঁজির যে জায়গাটা, এই সব মিলিয়ে কিন্তু এসএমই ফাউন্ডেশন 2009 সালে থেকে নিরন্তরভাবে কাজ করে আসতেছে। আমি শুধু একটু উদাহরণ দিয়ে এইভাবে বলবো যে যদি আমি প্রেক্ষাপটটা টেনে নিয়ে আসি, এই যে প্রণোদনা প্যাকেজের কথা, কোভিডের কথা, তাহলে সেই সময় কিন্তু সরকার এসএমইদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বিতরণ করেছে। আমাদের দেশের সবগুলো ব্যাংক এখনো 1.5 বছরের প্রায় বেশি সময় পার হয়ে গেছে, এখন ডিসবার্স করতে পারেনি। তো সেই এই যে না পারার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আপনি যেমন কিছু কিছু বলেছেন যে ব্যাংকের দিক থেকে তারা বলেন যে তা আমাদের ব্যাংক একটা ব্যাংক ব্যবসার স্টেটমেন্ট নাই, ট্রেড লাইসেন্স নাই, তারপর হচ্ছে ব্যাংকে প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্টস নাই, তাদের রিস্ক ফ্যাক্টরটা মিনিমাইজ করেই তাদের এই সব কিছু নাই বলে আসলে ব্যাংক দিতে পারছে না। এটা ব্যাংকারদের কথা। এখন আমরা এসএমই ফাউন্ডেশনে যে জায়গাটায় কিছুটা হস্তক্ষেপ করেছি সেটা হচ্ছে আপনারা জানেন, দেশবাসীও জানে যে সরকার শেষ পর্যন্ত এসএমই ফাউন্ডেশন সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে কিছু টাকা দিয়েছে। আমাদেরকে দিয়েছে 300 কোটি টাকা, প্রথম গত বছর 100 এবং এই বছর 200 কোটি টাকা। আমরা কিন্তু ব্যাংকের মাধ্যমে খুব সুন্দরভাবে মাত্র 2 মাসের মধ্যে এই 100 কোটি টাকা বিতরণ করতে সক্ষম হয়েছি। আমরা আসলে করেছি কিভাবে? যেটা আমরা করেছি, আমাদের সকল এসএমই উদ্যোক্তাদের এই করোনার মধ্যেও আমরা কিন্তু অনলাইনে তাদেরকে কি কি কাগজপত্র দরকার হবে এবং ব্যাংকারদের সঙ্গে মুখোমুখি আমরা বসিয়ে দিয়েছি, আমরা কথা বলেছি, মানে ক্রস একেবারে। ব্যাংকাররাও ছিল, উদ্যোক্তারা ছিল, ট্রেড বডি অ্যাসোসিয়েশন ছিল, এসএমই ফাউন্ডেশন ছিল, মন্ত্রণালয়ের শিল্প মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিল। এই যে বহুপাক্ষিক এই যে জুম ভিত্তিক মিটিংয়ের কারণে অনেকটাই কিন্তু সমস্যাগুলো দূরীভূত হওয়ার করতে সক্ষম হয়েছি এবং যে সমস্ত উদ্যোক্তার মোটামুটি মিনিমাম কাগজপত্র আছে তাদের মধ্যে আমরা কিন্তু এই লোনটা দিতে সক্ষম হয়েছি। এবং সেটা আপনার জেনে খুশি হবেন যে 1 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত লোনের পরিমাণটা ছিল প্রায় 70%। তার মানে 100 কোটির মধ্যে। তাহলে আমরা ছোট উদ্যোক্তাদের কাছ থেকে বেশি পৌঁছাতে পেরেছি। এটা কিন্তু এসএমই ফাউন্ডেশনের সার্থকতা। এখন সামগ্রিকভাবে এসএমই ফাউন্ডেশন তো আসলে আপনি যেটা বললেন লিস্টিং এর কথা, এই জায়গাটা আমরা সত্যি পিছিয়ে আছি। সেটা হচ্ছে 2013 সনের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুসারে বাংলাদেশে এসএমই সংখ্যা হচ্ছে 78 লক্ষ। আমার বিশ্বাস, আপনারা বিশ্বাস করবেন যে এই সংখ্যা এখন 1 কোটির উপরে। কিন্তু এই এক্স্যাক্টলি আজকে পর্যন্ত কতজন এসএমই উদ্যোক্তা বাংলাদেশে আছে 2013 পর কিন্তু আর এই লিস্টিংটা করা হয় নাই, অর্থাৎ যেটাকে আমরা বলি রেজিস্ট্রেশন বা তালিকাভুক্তি। আমরা এসএমই ফাউন্ডেশন সেই কাজটা শুরু করেছি, শুধুমাত্র আমাদের একটু অর্থকরী সমস্যা আছেই আসলে, যে কারণে আমরা এটা কাজটা করতে গেলে প্রায় 20 থেকে 30 কোটি টাকা লাগবে। কিন্তু আমাদের বাৎসরিক আপনার রেভিনিউ খরচে হচ্ছে 10 কোটি টাকার মতো। সেই জন্য আমরা কোন সোর্স থেকে টাকা পাওয়া যায় সেটা চিন্তা করছি এবং আমরা আশা করছি যে আমরা খুব সহজেই সারা দেশের এসএমই উদ্যোক্তাদের একটা ডেটাবেস করতে পারবো। এইটা যেখানেই কথা হয়, মিটিং বলেন, সেমিনারে বলেন, সব জায়গায় একই প্রশ্ন যে আমাদের আজ পর্যন্ত একটা আপডেটেড এসএমই ডাটাবেস নাই। তো আমরা এই কাজটা ইনশাল্লাহ করব। আর বাদ বাকি যে কাজগুলো ধরেন প্রশিক্ষণ,
প্রযুক্তি হস্তান্তর, আমি একটু উদাহরণ দিয়ে বলতে পারি, আমাদের ছোটোখাটো প্রযুক্তি হস্তান্তরের কারণে আমাদের অনেক নারী উদ্যোক্তা, পুরুষ উদ্যোক্তা আজকে সফল ব্যবসায়ী। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে সামান্য প্রযুক্তিগত হস্তান্তর করে আমাদের ফুড প্রক্রিয়া যারা করে এরকম 13টি প্রতিষ্ঠান গত বছর পর্যন্ত আইএসও সার্টিফিকেট পেয়েছে। আমাদের প্ল্যান হচ্ছে এই বছরে আরো 8টা প্রতিষ্ঠানকে আইএসও সার্টিফিকেট তারা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো সামগ্রিকভাবে আমরা এসএমই ফাউন্ডেশন কিন্তু চেষ্টা করে যাচ্ছি। এবং প্রসঙ্গক্রমে বলতে হয়, আমি জানি আপনি প্রশ্ন করবেন যে এসএমইদের জন্য আমরা ফাউন্ডেশন কি করছি। আমাদের অনেকগুলো কাজ, একটা আমি বলেছি, একটা হচ্ছে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, তারপর হচ্ছে তাদেরকে অর্থায়নের ব্যবস্থা করা, আর মার্কেট লিঙ্কেজ, যেটা তাদের পণ্যের পরিচিতি। আমরা প্রতি বছর জাতীয় মেলা করে থাকি। এবছর আগামী 5 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত বঙ্গবন্ধু যে সম্মেলন কেন্দ্র আছে আগারগাঁয়ে, সেখানে কিন্তু আমরা 9ম জাতীয় এসএমই মেলা শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি 5 তারিখে উদ্বোধন করবেন। আমি এই একই সুযোগে আমরা সারা দেশবাসীকে যারা শুনছেন তাদেরকে আমাদের এই এসএমই মেলায় যোগদান করার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। অবশ্যই। আমি সেই ফাঁকে যেহেতু এসএমই মেলার কথা উঠলো, আমি তো জানতে চাইবো যে কারা অংশগ্রহণ করছে এই এসএমই মেলাতে এবং কি ক্রাইটেরিয়া থাকলে তারা যোগদান করতে পারে। আমি একটা ভালো প্রশ্ন করেছেন। গত বছর পর্যন্ত আমাদেরকে অনেকের অভিযোগ এরকম ছিল যে আমরা এসএমই মেলাটাকে অনেকটা ওই যে ব্লক বাটিক এবং ফ্যাশন ডিজাইনের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি। এবছর আমাদের এসএমই ফাউন্ডেশনের যে পরিচালক পর্ষদ, তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আমরা এই এসএমই মেলাকে শুধুমাত্র এই একটা পার্টিকুলার যে এটা শাড়ি কাপড়ের বা কাপড় চোপড়ের মেলা, এই আবহ থেকে, এই চরিত্র থেকে বের করে নিয়ে আসার জন্য এবার আমরা যেটা করেছি আমি আপনাকে একটু দেখাই। আমরা বিভিন্ন সেক্টরের যত এসএমই উদ্যোক্তা আছে তার মধ্যে ভাগ করে দিয়েছি। যেমন ফ্যাশন ডিজাইন গতবার পর্যন্ত ছিল প্রায় 70%, এবার আমরা সেটা নামিয়ে নিয়েছি 46%। তারপর এবার জুয়েলারি, মানে আর্টিফিশিয়াল জুয়েলারি, পাটজাত পণ্য, আইটি, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, ইলেকট্রিক্যাল পণ্য, প্লাস্টিক, হ্যান্ডিক্রাফটস, তারপর হচ্ছে ফুড প্রসেসিং, অর্গানিক, হার্বাল এবং এরকম যত ধরনের, বিশেষ করে ফুড প্রসেসিং এরা নতুন, হ্যান্ডিক্রাফটস এরাও নতুন, প্লাস্টিক আগে আমাদের কখনো আসলে এবার তার মানে আমাদের যে ডাইভার্সিফাইড, এবং এখানে আমরা জুট গুডস এবং যেটা আমরা লেদার এবং লেদার প্রোডাক্টস, যে দুটার বিশাল সম্ভাবনা আছে সারা পৃথিবীতে আমাদের এক্সপোর্ট করার, আমরা এই দুটোকে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং একই সঙ্গে আপনারা জেনে খুশি হবেন যে এবার এসএমই মেলায় আমরা যারা ধরেন থার্ড জেন্ডারের কিছু উদ্যোক্তা আছেন, তারপর হচ্ছে একেবারে পিছিয়ে পড়া ঝালকাঠিতে যারা পাটি শিল্প করে, মৃৎ শিল্প আছে, তারপরে আমরা বাঁশ এবং বেত দিয়ে আমাদের মানিকগঞ্জের কিছু কাজ করেন, চমৎকার চমৎকার পণ্য তৈরি করে এক্সপোর্ট করে, কিন্তু তারা স্টল নিতে পারে না। এবার আমরা এরকম যারা ছোট ছোট উদ্যোক্তা তাদের জন্য 5টি স্টল রেখেছি। এই 5টা স্টলের মধ্যে 15 থেকে 20 জনকে আমরা ছোট ছোট টেবিল দিয়ে একবারে স্বল্প মূল্যে, অথবা কেউ যদি না পারে বিনামূল্যে, আমরা কিন্তু তাদেরকে অংশগ্রহণের সুযোগ করে দিব। অর্থাৎ সমাজের ছোট স্মল উদ্যোক্তা বা ছোট উদ্যোক্তাদের সকল সেক্টরকে আমরা এসএমই মেলাতে এবার নিয়ে আসবো, যাতে এটা সত্যিকার অর্থে একটা জাতীয় এসএমই মেলা হয়। এবং আলটিমেটলি আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে এটাকে পরবর্তীকালে আন্তর্জাতিক মেলায় রূপান্তর করব। শুধু জাতীয় না, যাতে বিদেশি গ্রাহকরা, কাস্টমাররাও আমাদের এসএমই মেলায় এসে দেখে যে এখানে কি ধরনের পণ্য আসে, কি ধরনের উৎপাদন হয়। আমাদের এখানে বিক্রি, অবশ্যই এসএমই উদ্যোক্তাদের পণ্য বিক্রিটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের এসএমই উদ্যোক্তারা কি ধরনের পণ্য এবং সেবা উৎপাদন করতে পারে সেটা প্রদর্শন করা। এবং সেই লক্ষ্যমাত্রাটা কিন্তু আমরা এবার সামনে রেখেছি যে সারা দেশের মানুষ জানুক। ভবিষ্যতে আমরা এটাকে আন্তর্জাতিক মেলায় রূপান্তর করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে আবারও আসি, সেটা হচ্ছে যেহেতু আপনি এডুকেশনাল সেক্টরেও আপনার বেশ বড় একটা ভূমিকা রয়েছে, এমন একটি প্রতিষ্ঠানের সাথে আপনি ছিলেন যেটার খুব অল্প আকারে শুরু হলেও এখন বেশ বড় পরিধি ধারণ করেছে এবং রিসেন্টলি কিউএস র্যাঙ্কিং অনেক এগিয়েও গেছে, মানে একদম শীর্ষে আছে। তো অন্যান্য ইউনিভার্সিটিকে কি ধরনের কাজকর্ম করলে এই র্যাঙ্কিং এর সামনে তারা আসার সুযোগ পাবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে করোনাকালীন যে পরিস্থিতি গেল, এত বড় একটা সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই বন্ধ, কিন্তু এর মধ্যে আমাদের কিন্তু ইউনিভার্সিটি থেমে থাকে না। অনলাইনে প্রত্যেকটা ক্লাস নেওয়া হচ্ছে, অনলাইনে পরীক্ষা নেওয়া হয়েছে এবং আমাদের ওরিয়েন্টেশন এবং কনভোকেশনও অনলাইনে হয়েছে। তো এর পিছনে আমরা যারা ট্রাস্টি বোর্ডের মেম্বার তারা তো আছেন, সেই সঙ্গে আমাদের যদি বলি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর এবং আমাদের যে ফ্যাকাল্টিজ আছে তাদের অবদান অনেক। তো এইভাবে আমাদের ইউনিভার্সিটি খুব
এগিয়ে আছে এই কারণে যে অনলাইন ক্লাস মানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স যে নর্মালি যা থাকে তার চেয়ে বেশি ছিল, বিকজ বাচ্চা ছেলেরা ঘরের থেকে ক্লাস করতে পেরেছে, তারা মানে অনেক মানে 100% প্রেজেন্টই ছিল এরকম বলা যেতে পারে। এটার জন্যই হয়তো আমাদের মানে আমাদের চ্যালেঞ্জও ছিল যে আমরা আসলে আমাদের ইউনিভার্সিটি খালি কিউএস র্যাঙ্কিং ফার্স্ট হয়নি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মধ্যে আমরা 210-এর মধ্যে নেমে এসেছি, মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে উঠে এসেছি আর কি। আমাদের নাম্বার আর কি নেমে আসছে, আগে 300 ছিলাম, এখন 218। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমাদের দেখে আমাদের পাশে আছেন অনেক ইউনিভার্সিটি যার তারাও খুব চেষ্টা করছেন, কিন্তু যেহেতু এটা নাম্বার 1, আমরা সবচেয়ে প্রথম আমাদের ইউনিভার্সিটি, তারপরে অন্য অনেক ইউনিভার্সিটি আসছে, কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশে, এবং কিউএস র্যাঙ্কিংয়ে পরপর 3 বছর আমরা নাম্বার 1-এ আছি। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য, যেটা গর্ব করার মতো, অবশ্যই দেশের একটা গর্ব। তো আচ্ছা, আমি আবারও আসবো আপনার কাছে। আমি যেহেতু আমাদের এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই টপিকটা নিয়ে আমরা কথা বলছি, আপনি বলছিলেন যে প্রণোদনা প্যাকেজের অনেকটা অ্যামাউন্টই কিন্তু এখন পর্যন্ত ডিসবার্স করা সম্ভব হয়নি, বিকজ ও যে কিছু জটিলতা রয়ে গেছে। কিন্তু এখন আপনার কাছে কি মনে হচ্ছে, যেহেতু মেলার জন্য একটা অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে, মানুষ আপনার কাছে যোগাযোগ করছে, তো এখানে এখনকার তাদের কি অবস্থা রয়েছে? কারণ এই সময়ে বর্তমান অবস্থা কিন্তু আসলে সবাই জানতে পারবো না, আপনাদের সাথে যেহেতু যোগাযোগটা বেশি, যারা এই শিল্পের সাথে আছে তাদের কি অবস্থা বর্তমান পরিস্থিতি, যারা শহরের বাইরে বিশেষ করে? আমি আপনার যদি খুব সংক্ষেপে বলি যে করোনার যে ধাক্কাটা কিন্তু দেখেন আপনার 2টা ঢেউ কিন্তু গেছে। 2020 সালের প্রথম দিকে একবার, পরবর্তীকালে আবার এই 2021 সালের প্রথম পর্যায়ের ধাক্কাটা কিন্তু খুব ভালোভাবে গিয়েছে। দ্বিতীয় পর্যায়টা মাঝখানে মানে অত বেশি প্রথমটার মতো অত মানে লকডাউন বলেন, শাটডাউন বলেন, অত স্ট্রং তো ছিল না। মাঝে মাঝে কিছু কাজ হয়েছে, এবং এর মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এসএমই উদ্যোক্তারা অনেকেই কিন্তু অনলাইন ব্যবসা ধরে ফেলেছে। তো যে কারণে অনেক উদ্যোক্তা ধরেন তার হয়তো দোকান বন্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, তার শোরুম বন্ধ হয়েছে, ঘরে বসে অনলাইনে অনেক কাজ করতে পেরেছে, এবং এই কমার্স বলেন যে কোনোভাবে হোক তারা অনেকেই খুব ভালো করেছে। তো সেই জায়গাটাতে আমরা যদি ওই প্রণোদনা প্যাকেজে 20,000 কোটি টাকা আগে খুব সুন্দরভাবে বিতরণ করা যেত, তাহলে কিন্তু আমাদের এসএমই উদ্যোক্তা আরো বেশি লাভ হতো। তো এখন এসএমই ফাউন্ডেশনের গত 100 কোটি টাকা, এবং এখন আমরা দিচ্ছি 200 কোটি টাকা, এবং আমাদের কাছে খুব ভালো রেসপন্স যাচ্ছে। মানে আমরা তো প্রায়শই প্রতিদিনই কথা বলি, জমে কথা বলি বিভিন্ন প্রান্তের আমাদের এসএমই উদ্যোক্তাদেরকে, যে আপনারা রেডি হন, এবং আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করার জন্য আপনারা জেনে খুশি হবেন যে আপনি ঋণ চাইলে আপনি পাবেন না। আমরা অনেকেই ঋণ চাই, এসএমই উদ্যোক্তারা চাচ্ছেন, কিন্তু আপনারা পাবেন না যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে মিনিমাম স্যাটিসফাই করতে পারেন। কারণ একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, দ্বিতীয়ত হচ্ছে আপনার একটা ব্যাংক প্রতিষ্ঠান নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট, এবং কিছু লেনদেনের হিসাব, এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কোলাটারাল এবং পার্সোনাল সিকিউরিটি, এই বিষয়গুলো কিন্তু লাগবে। তো সেটা এই ধারণা দেওয়ার কারণে অনেক উদ্যোক্তার মধ্যে এই সচেতনতা এসে তারা হয়তো প্রসিডিউরটাই জানতো না। এখন আমরা বলছি যে আপনি আজকে লোন পাবেন না, কিন্তু আগামীকাল ভবিষ্যতে পেতে গেলে কিন্তু আপনার প্রসিডিউর জানা লাগবে। এই ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু আমরা এসএমই উদ্যোক্তাদেরকে দিয়েছি। আর আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা এসএমই ফাউন্ডেশন আসলে কোন ধরনের সমস্যায় পড়ছি, যেটা আমি আগেই বলেছি যে 78 লক্ষ বা 1 কোটি এসএমই উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিতে গেলে এসএমই ফাউন্ডেশনের যে সক্ষমতা থাকা উচিত সেইটা কিন্তু কখনোই বাড়েনি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে সবসময় বলে আসছি, আবারও বলছি যে এসএমই ফাউন্ডেশন একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান। এখানে বিনিয়োগ করলে সরকারের বা অন্য কারো কোনো ক্ষতি হবে না, এবং দেশের উন্নতি হবে। 2007 এবং 2008 সালে 200 কোটি টাকার এন্ডাওমেন্ট ফান্ড দিয়ে আমরা শুরু করেছিলাম। সেই এন্ডাওমেন্ট ফান্ডটা ব্যাংকে রেখে তার যে মুনাফা হবে সেটা দিয়েই চলতে হবে, তাহলে সেখানে তার মধ্যে আবার ইন্টারেস্ট রেটগুলো কমে। তো পরবর্তীকালে আর এন্ডাওমেন্ট ফান্ডও আসলো না, আবার একই সঙ্গে ইন্টারেস্ট রেট কমে গেল। আরও দুঃখের বিষয় আছে, বলেই ফেলি, সেটা হচ্ছে যে যদি অন এয়ার হবে যে এই 200 কোটি টাকার মধ্যেও আবার কিছু টাকা কিন্তু যে পিকে হালদার সাহেব খেয়ে ফেলছেন, মানে তার ওখানে ডিপোজিট করা ছিল, সেটা জানি না কবে ফেরত পাবো। তো সেখানেও বেশ কিছু টাকা আমরা আটকে গেছে। তো এই বিষয়গুলো আসলে যে এসএমই ফাউন্ডেশনকে শক্তিশালী করার জন্য এখানে নিয়মিত একটা বাজেট থাকা দরকার, এবং আরো বেশি এন্ডাওমেন্ট ফান্ড দরকার। তাহলে এসএমই ফাউন্ডেশন সারা দেশের সকল উদ্যোক্তাদেরকে
অনেক বেশি সাপোর্ট করতে পারবে, যেটা খুবই দরকার। আমি মনে করছি এই বিষয়টি সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। আর একটা বিষয় বলে একটু বলবো, সেটা হচ্ছে যে এই যে এসএমই মেলাটা আমাদের হচ্ছে, এই এসএমই মেলাতে যে সমস্ত উদ্যোক্তা, আমি শুধু দু একটা মানে সফল ঘটনার কথা বলি। আজ থেকে 4-5 বছর আগে যে সমস্ত উদ্যোক্তা আমাদের জাতীয় পুরস্কার পেয়েছে, এসএমই উদ্যোক্তা পুরস্কার পেয়েছে, এবছরও পাবে, তারা কিন্তু এই পুরস্কার প্রাপ্তির কারণে তাদের অবস্থান এখন অনেক ভালো। তারা এখন বিদেশে রপ্তানি করে, এবং আমি বেশ কয়েকজন উদ্যোক্তার কথা জানি, তারা এত ভালো করছে যে এই যে জাতীয় পুরস্কার, এই যে একটা প্রণোদনা যে আমি একটা জাতীয় পুরস্কার পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির কাছ থেকে, ইন্সপায়ারেশনটা, এবারও কিন্তু আমরা 4 জনকে পুরস্কার দেবো ইনশাল্লাহ। তো সেই জায়গাটাতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এসএমই উদ্যোক্তাদের পণ্য এবং সেবাটা প্রদর্শন করার একটা বিরাট সুযোগ পাচ্ছে। তো সেই জন্য এসএমই মেলাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় মেলা যত বেশি আমরা করাতে পারবো এবং একই সঙ্গে আমাদের উদ্যোক্তাদেরকে বিদেশি মেলা আমরা প্রেরণ করতে পারবো, ততই কিন্তু আমাদের এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ হবে। এবং একই সঙ্গে আমি আমাদের দেশবাসীকে এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো যে আপনারা বিদেশি পণ্যর বাদ দিয়ে দেশীয় এসএমই পণ্য একটু একটু করে হলে কেনেন, তাহলে আমাদের এসএমই উদ্যোক্তারাও বাঁচবে। এই দেশের ইকোনমি, অর্থাৎ ইকোনমির বেসলাইন কিন্তু আমি বলবো যে এসএমই উদ্যোক্তারা। আপনি যদি জিডিপিতে দেখেন, এসএমই উদ্যোক্তাদের কন্ট্রিবিউশন হচ্ছে 25%, যেটা আমরা বলছি 2024 সালের মধ্যে 32% উন্নীত করতে হবে। এসএমই পলিসির মধ্যে এটা বলা আছে। কিন্তু এইটা বিবেচনা না করে আমি যদি বলি, কৃষির বাইরে আমাদের এসএমই খাত সমগ্র দেশের যে এই যে এমপ্লয়মেন্ট, তার 80% কিন্তু হচ্ছে এসএমই খাতে। তাহলে 80% এসএমই উদ্যোগ যেখানে এমপ্লয়মেন্টের সুযোগ হচ্ছে, এই এসএমইদেরকে বাঁচিয়ে রাখা আপনার আমার সকলের কর্তব্য। তাহলেই আমাদের ইকোনমি দাঁড়াবে, তাহলেই আমরা বাঁচবো, তাহলেই আমাদের যে লক্ষ্যমাত্রা 2041 সাল, আমরা কিন্তু সেখানে যেতে পারবো। আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। এসএমই উদ্যোক্তাদেরকে যদি সার্ভাইভ করাতে না পারি, তাদেরকে যে সুযোগ দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের সেই লক্ষ্যমাত্রা পৌঁছানো কঠিন হবে। সেই জন্য আমাদের সকলের উচিত এসএমই উদ্যোক্তাদেরকে সহায়তা করা। অবশ্যই। এবং এই সহায়তার জন্য কিন্তু আপনিও বলছিলেন যে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ অনেক সহযোগিতা করে থাকে তাদের যখন যেখানে সমস্যা, বিশেষ করে লোন স্যাংশনের এই বিষয়টা নিয়ে। এটা উইমেন এন্টারপ্রেনাররা চেষ্টা করে যে মানে আমাদের যেমন ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা, তারা যেমন আচার বানায়, এটা বানায়, ওটা বানায়, এদের কিন্তু আমাদের ভবিষ্যৎ খুব একটা যে ব্রাইট তা না, কিন্তু চেষ্টা তো করা যায় না। যে যে লাইনে ভালো করে, যেমন ওয়াশিংটন থেকে এখন আসছে, একটা ইনভিটেশন আসছে, যারা পার্টিসিপেট করতে চায় এইসব জিনিস নিয়ে তারা কিন্তু ইনভাইটেড। তো এইভাবে আপনাদের অ্যাসোসিয়েশনের মধ্য থেকেই মাধ্যমে আসে, ইনভিটেশনটা আসে। তো আমরা তখন আমাদের যে মেম্বার আছে এদেরকে আমরা বলি যে যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা রেডি হও তোমাদের পণ্য নিয়ে। ওরা কিন্তু বেশ ভালো করছে এখন। এগুলো করে ওরা বিদেশ দেখার মুখও পাচ্ছে, প্লাস ওদের ব্যবসাটাও কিন্তু স্টেডি হয়ে আসতেছে। ছোট ছোট জিনিসপত্র, ছোট ছোট কুটির শিল্প, যেমন কাঁথা সেলাই কিংবা ছোট ছোট জামা কাপড়, যেটা বিদেশে অনেক দাম, কিন্তু এরা যে যখন বিক্রি করে বেশ সস্তায়। মেলাটা ভালোই হয়, খুব জমে ওয়াশিংটনে এই মেলাটা। বাংলাদেশের স্টল থাকে একটা, আমাদের এই মেম্বার্সরা কিন্তু অনেক যাওয়া আসার মধ্যে থাকে। ওরা ভালো করছে এই ব্যবসা করে। কিন্তু মানে আমি বলবো যে নট অনলি আচার, আরো অনেক কিছুই ওরা বানাতে পারে, ছোটখাটো অর্নামেন্টস, যাই পারে। আমি একটু আপনার মাধ্যমে, যেহেতু আমাদের অনেক দর্শকরাই দেখছে, ওয়েবার উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জয়েন করার জন্য এই অ্যাসোসিয়েশনে কি ধরনের ক্রাইটেরিয়া লাগে, এবং সেই সাথে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ, দুটো যদি একটু আপনি বলে দিতেন তাহলে হয়তো অনেকে ইন্টারেস্টেড হবে। তো ওই মানে আমাদের ওয়েবে জয়েন করার জন্য মানে উইমেন এন্টারপ্রেনার যে কোনো ট্রেড লাইসেন্স লাগবে একটা, তারপরে লাগবে, 10 সার্টিফিকেট লাগে, দুটোই লাগে। প্রথম তো ওরা এগুলো জানতো না যারা জয়েন করেছিল। আমাদের মাধ্যমে ওরা আবার এগুলো করতে সক্ষম হয়েছে, যেমন 10 নাম্বার, ট্রেড লাইসেন্স, এগুলা ওদের একটা মেম্বারশিপ ফি হয়তো একটা সামান্য, ওটা খুবই মানে নমিনাল, ওটা। আচ্ছা, আর বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রি সিমিলার? বাংলাদেশ চেম্বার অফ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম, এক না, কারণ ওখানে সব ব্যবসায়ীরা, এখানে সব বড় বড় ব্যবসায়ীরা আছে বিসিআইতে, তারা একটা অর্গানাইজ, যেমন এই বিসিসিআইতে যেরকম
ট্রেড নিয়ে ইয়ে করে, এখানেও তাই, একটু ছোট আকারে আর কি। তো এখানে বড় বড় ব্যবসায়ীরা ওই একই ধরনেরই ইয়ে চলে, বাট উইমেন এন্টারপ্রেনার্স মানে আলাদা একেবারে। ওখানে আসলে স্মল মিডিয়াম উদ্যোক্তারা এসে ওখানে আর কি অ্যাপ্লাই করে কিংবা আপনাদের সাথে যোগাযোগ করে এই বড় ব্যবসা, খুব ভালো ব্যবসা করে। এবং কক্সবাজারে আছে, ওই আমাদের অনেক মেম্বার কক্সবাজার আছে, বরিশালে আছে, ফরিদপুরে আছে, যারা আসে আমাদের এজিএমে আসে, এসে মিট করে, মানে এইভাবে আমাদের যোগাযোগ থাকে। আর এখন টেলিফোন মোবাইলের যুগে তো কোনো প্রবলেম হয় না করার জন্য। আমরা যে মিটিং করছি জুমে করছি, এতদিন ধরে জুমে চলছে, ক্লাস চলছে জুমে, তো সবকিছু অনেক কিছু মানে এখন ডিজিটাল বাংলাদেশ খুবই এগিয়ে গেছে। আমি কি বলবো যে সরকার আমাদের যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা কত 2025-এর মধ্যে তো অনেক কিছু হয়ে যাবে। তারপরে আরো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি এবং যেহেতু মানুষও বাড়ছে সংখ্যায়, অনেক করোনা পরবর্তী সময় অনেক বেকারত্বের হারও বাড়ছে, অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়েছে অনেকে, কিন্তু এই সময়ে আবার ঘুরে দাঁড়ানো, উদ্যোক্তা তৈরি করা নতুন করে, আমাদের আসলে কি করণীয়? আমরা তো ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড হওয়ার চেষ্টা করছি, আমাদের প্রতিটা পরিবারেরই কিন্তু কিছু দায়িত্ব রয়েছে, সরকারকে সহযোগিতা করার, নিজের ঘরটাকে শক্তিশালী করবার। আপনার যদি কোনো সাজেশন থাকে? এটা একটা বড় কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করেছেন, খুবই সুন্দর প্রশ্ন আপনার। এটা কিন্তু এই যে আমাদের মতো এন্টারপ্রেনারদের পক্ষে সম্ভব না, এখানে কিন্তু সরকারের কিছু হ্যাঁ ওনাদের একটু হেল্প লাগবে। কারণ যদিও আমাদের সরকার, আমি বলবো যে আমাদের প্রধানমন্ত্রী, উনি অনেকভাবে আমাদেরকে সাহায্য করার জন্য ইয়ে করছেন এখনো, মানে উনার আমাদের যেহেতু স্থানীয়ভাবে নেতাকর্মীর অভাব থাকা সত্ত্বেও ওনার যে প্রণোদনা যে উনি দিয়েছেন সব জায়গায় ঠিক মতো পৌঁছাতে পারেনি। ওই আমাদের তো জল স্থলে অনেক রাস্তাঘাটের প্রবলেম আছে, যেখানে পৌঁছানো খুব মুশকিল হয়ে গেছে। এটা আমি বলবো যে অনেক চেষ্টা সত্ত্বেও অনেকেই প্রণোদনা পায় নাই, যার জন্য অনেকেই কথা উঠছে। কিন্তু আমাদের সরকারের কোনো এতে গাফিলতি ছিল না, আপ্রাণ চেষ্টা করা হয়েছে যে কিভাবে এই মানে প্রণোদনা জায়গা মতন পৌঁছায়। এটা প্রণোদনা ছাড়াও আমরা আশা করবো যে সবাই যদি কিছু না কিছু, আমরা সময় দেখি যে পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স করছে, বিবিএ এমবিএ করছে, এরপর চাকরি খুঁজে পাচ্ছে না, পেলেও মন মতো হচ্ছে না, একটা হতাশা কাজ করছে যুব সমাজের মধ্যে। আমরা যদি চায়নার দিকে তাকাই কিংবা যারা ডেভেলপড হয়েছে খুব কুইকলি, তাদের কিন্তু যে ছোট ছোট টেকনিক্যাল ট্রেনিং যেগুলো যুব উন্নয়ন অধিদপ্তর চেষ্টা করছে, কিন্তু কতটুকু আমরা নিতে পারছি সেটা একটা প্রশ্ন। আমাদের নিজেদের আসলে মেন্টালিটি চেঞ্জ করা দরকার, যে আমরা পড়াশোনার পাশাপাশি যদি কিছু করা যায়, নিজের কিছু করা, তার জন্য ট্রেনিং নিয়ে, যারা বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের তো র মেটেরিয়ালস তো ইম্পোর্টেড হবে, ইটস ওকে, কিন্তু পেছনে ব্যাক এন্ডে অনেক আইটেম থাকে যেটা যদি বাংলাদেশে তৈরি করা যেত তাহলে হয়তো বা আইটেমের খরচটাও কমে আসতো, আর ছোট ছোট নতুন অনেক বেশি কুটির শিল্প, মানে অনেক বেশি শিল্পের বিকাশ হতো। আমি একটু আপনার কাছে আসি, একেবারে শেষের দিকে আছি আমরা। আপনি একটা ইন্সপিরেশনের কথা বলেছিলেন, একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় এসএমই ফাউন্ডেশন থেকে যারা উদ্যোক্তা রয়েছে তাদের অ্যাক্টিভিটিজের উপরে, কি কি ক্রাইটেরিয়ার উপরে আপনারা এই অ্যাওয়ার্ডটা দিয়ে থাকেন? আসলে আমাদের প্রথম অ্যাওয়ার্ডটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ওনাকে এসএমই উদ্যোক্তা হতে হবে, নিজের তৈরি প্রোডাক্ট হতে হবে অথবা সেবাটা হতে হবে। আর একটা হচ্ছে যে সেখানে কোনো রকম ধরেন পরিবেশ বান্ধব, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে। তারপর হচ্ছে সেখানে কি পরিমাণ লোকবল কাজ করে, সেখানে সব মেশিনারি দিয়ে করলে কিন্তু আমরা তাদেরকে বিবেচনা করবো না। অর্থাৎ এখানে এমপ্লয়মেন্টের বিষয়টি, পরিবেশ, তারপর হচ্ছে ইকোনমিতে কতটুকু কন্ট্রিবিউট করলেন এবং নতুনত্ব ইনোভেশন আছে কিনা,
এই সব বিবেচনা করে কিন্তু আমরা, যেমন আমরা এবছর আমরা আবেদন পেয়েছিলাম 80টার মতো, প্রাথমিক বিবেচনায় অনেক বেশিরভাগই বাদ পড়ে গেছে। আমরা 25টা প্রতিষ্ঠানকে ফিজিক্যালি ভিজিট করতে পেরেছি এবং সেক্ষেত্রে আপনি ডক্টর ফরাসউদ্দিন স্যার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনার নেতৃত্বে 12 সদস্য বিশিষ্ট একটা জুরি বোর্ড আছে। সেই জুরি বোর্ড একবারে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে 4 জনকে আমরা এবছর মাত্র দিচ্ছি, বেশি না। এবং খুব বেশি দিলে পুরস্কারের মান ভালো হয় না, এটা আমি বিশ্বাস করি। সেজন্য আমরা এবছর 4 জন পাবেন। আপনি যে প্রশ্ন করলেন ওটার একটু উত্তর দিতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন বেকারত্ব বাড়ছে। আমরা বলি জনসংখ্যা, আমাদের ডিভিডেন্ড আছে। আমরা সকল ছেলেমেয়েরাই যদি চাকরি করতে চায়, চাকরিতে আসলে সবাই হবে না, তাহলে উদ্যোক্তা হবে কারা? উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি থাকতে হবে আমাদের ছেলেমেয়েদের মধ্যে, যে আমি কিছু না কিছু নিজে করব। এই মানসিকতা, আমরা সেটাই বলছিলাম যে আমাদের আসলে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে, ঘরটাকে স্বাবলম্বী করতে হবে, তাহলে আমাদের সমাজ আরো বেশি ডেভেলপ হবে। দুজনকে অনেক ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে হবে। আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য নিশ্চয়ই পরবর্তীতে দেখা হবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আজকের মতো আমি শারমিন নিশো বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।